আমরা অলরেডি কিন্তু ফর্মুলাগুলো দেখছি 3.6 থেকে যতগুলো ফর্মুলা হওয়া সম্ভব, যতভাবে প্রবলেম আসা সম্ভব ওগুলো দেখছি। তো আমরা আজকে আবার প্রত্যেকটা টাইপ ওয়াইজ প্রবলেম গুলো দেখবো। সো লাস্ট ক্লাস আমাদের আলোচনার টপিক থেকে আমরা জানি যে দুইটা সরলরেখার ছেদবিন্দু কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা জানি। সো এই ছেদবিন্দু রিলেটেড একটা প্রবলেম আমরা আজকে করি। আমরা কিছু প্রবলেম লাস্ট ক্লাসে করছি, এটাকে আমরা বলতেছি আমাদের টাইপ 1। সো এখান থেকে আমরা একটা প্রবলেম করব যেটা প্রিভিয়াসলি অনেকগুলো বোর্ডে আসছে। সো প্রবলেমটা কি? প্রবলেমে বলা হয়েছে যে 3x + 5y - 2 = 0, এটা একটা সরলরেখা। এরপর আরেকটা সরলরেখা কি 2x + 3y = 0, এটা হচ্ছে আরেকটা সরলরেখা। 2x + 0, হ্যাঁ। এরপরে ax + by + 1 = 0, ঠিক আছে। সো টোটাল আমাদের কাছে সরলরেখা আছে কয়টা? আমাদের কাছে হচ্ছে এই তিনটা সরলরেখা আছে। ওরা কোশ্চেনে বলছে যে এই রেখা তিনটি হচ্ছে সমবিন্দু। রেখাত্রয়ের একটি সাধারণ বিন্দু আছে। রেখাত্রয়ের সাধারণ বিন্দু আছে, ঠিক আছে। সাধারণ বিন্দু থাকলে, এটা কিন্তু কুয়েটে আসছে, এট দ্য সেম টাইম অনেকগুলো বোর্ডেও আসছে প্রিভিয়াসলি। সো রেখাত্রয়ের একটি সাধারণ বিন্দু থাকলে এ আর বি, এ ইকুয়াল টু কত আর বি ইকুয়াল টু কত, এ আর বি এর মান বের করতে বলছে, ঠিক আছে। সো এ হচ্ছে আমাদের প্রবলেম। সো প্রবলেমটা আশা করি বুঝতে পারছো এখানে আসলে কি বলতে চাইছে। এখানে তিনটা সরলরেখা সমীকরণ দেওয়া হয়েছে এবং বলছে যে এই রেখাত্রয়ের একটি সাধারণ বিন্দু আছে। তো এটা আসলে কি মিন করে? এটা মিন করে যে এই সরলরেখা, ধরো প্রথম সরলরেখার সমীকরণ যাই হোক, দ্বিতীয় সরলরেখা তাকে কোন একটা বিন্দুতে ছেদ করবে এবং তৃতীয় আরেকটা সরলরেখা আছে সেটা কি করবে, ওই ছেদবিন্দু দিয়েই যাবে। আমার কথা বুঝতে পারছো? যে তিনটা সরলরেখা, এটা হয়তো সরলরেখা 1, এটা হয়তো সরলরেখা নম্বর 2, আর এটা হয়তো সরলরেখা নম্বর 3, বাট তারা তিনজনই একই বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের মানে কনসেপ্ট আর কি, যে টোটাল এই তিনজনই যদি একই বিন্দু দিয়ে যায়, যেখানে আবার 3 নম্বর যে সরলরেখা তার কি বলি আমরা, এটা হচ্ছে ডিরেকশন রেশিও গুলো দেওয়া নাই, ঠিক আছে। ডিরেকশন রেশিও গুলো দেওয়া নেই, অর্থাৎ 3 নম্বর সরলরেখাটা ax + by + 1 = 0, অর্থাৎ 3 নম্বর সরলরেখার x এর সহগ এক্স্যাক্টলি কত সেটা বলা নাই, y এর সহগ এক্স্যাক্টলি কত সেটা বলা নাই। এখন আমাদের সেটাই বের করতে হবে, যেখানে আমাদের ইনফরমেশন হচ্ছে যে তিনটা সরলরেখাই একটা বিন্দু দিয়ে যাচ্ছে, মানে সাধারণ একটা বিন্দু আছে, তিনজনের মধ্যে কমন একটা বিন্দু আছে, ঠিক আছে। সো আমরা এটা কিভাবে করবো? আমরা অনেকভাবে করতে পারি চাইলে। একটা ওয়ে হইতে পারে যে আমরা চাইলে একটা কাজ করতে পারি, প্রথম আর 2 নম্বর সরলরেখা, যেহেতু আমরা জানি যে কি দুইটা সরলরেখার ছেদবিন্দু কিভাবে বের করে। সো আমরা চাইলে আমাদের 1 নম্বর সরলরেখা, তোমরা দেখতে পারতেছো এখানে, এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা, নিচে আছে 2 নম্বর সরলরেখা, আমি যেটাকে মার্ক করলাম মাত্র। সো এই দুইটা সরলরেখার ছেদবিন্দু আমরা চাইলে বের করতে পারি। বলো তো ছেদবিন্দুটা কি এই জায়গায় হবে না? এই যে ব্লু মার্ক যেখানে করলাম, এইখানে হবে আমাদের ছেদবিন্দুটা। সো আমি যদি ছেদবিন্দুটা পেয়ে যাই, তারপর আমি একটা কাজ করতে পারি, এই ছেদবিন্দুটাই আমি 3 নম্বর সরলরেখার সমীকরণে চাইলে বসাই দিতে পারি, তাই না? এই ax + by = 1 এখানে বসাই দিতে পারি, x এর জায়গায় ওই ছেদবিন্দুর ভুজ, আর কোট ওই ছেদবিন্দুর কোটিটা আমি y এর জায়গায় বসাই দিতে পারি। বসায় দিলে সেখান থেকে আমার a আর b এর একটা সম্পর্ক আসবে। আমি প্রথমে একটু সরি যে এখানে আমার a আর b এর মান বের করতে বলে না, বলছে a আর b এর সম্পর্ক বের করতে বলছে। a আর b এর মধ্যে সম্পর্ক, a আর b এর মধ্যে হচ্ছে সম্পর্ক, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে প্রবলেমটা করব, ঠিক আছে। আরো ওয়ে আছে, আরো ওয়ে বলতে যেহেতু আমার, হ্যাঁ আকিরা কিছু বলবো, বলো। নির্ণায়কের মানটা দিয়ে কখনোই মানে নির্ণায়কের মান 0 ধরে করি, ওইটা কখন করব? ওইটাও করতে পারবা, ওইটাও করতে পারবা। আমি বলতেছি, এটাই বলতেছিলাম যে এই ম্যাথটা অনেকভাবে করা যায়। আমি একটা ওয়ে বললাম যে যেখানে হচ্ছে আমরা চাইলে প্রথম এখানে 3টা সরলরেখা দেওয়া আছে, যার মধ্যে 2টা সরলরেখা আমি জানি। তো আমি জানা সরলরেখার মাধ্যমে আমার বিন্দুটা বের করে ফেলতে পারি। ওই বিন্দুটা আমি আমার যে সরলরেখার এ বি মান আমি জানি না, সেখানে আমরা ওই বিন্দুটা বসায় দিলে সেটা থার্ড সরলরেখাটাকে স্যাটিসফাই করবে, কারণ এই বিন্দুটা 3টা সরলরেখার মধ্যেই অবস্থিত। তার মানে এই বিন্দুটা যেই সরলরেখাতেই বসাবো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি সমান হয়ে যাবে, ঠিক আছে। এইটা একটা ওয়ে। আবার তোমাদের মনে আছে আমি লাস্ট ক্লাসে একটা প্রবলেম
একটা টাইপ দেখাইছি যেখানে আমি বলছিলাম যে কি যখন তিনটা সরলরেখা সমবিন্দু হয় তখন সরলরেখাগুলোর কি হয়, আমার এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর ধ্রুবপদ তাদের নিয়ে যে নিম্নে একটা হবে সেই নিম্নে একটা জিরো ধরলে কিন্তু সত্য হয়। ঠিক আছে, আমি চাইলে ওইভাবেও কিন্তু চাইলে করতে পারবো। হ্যাঁ, তাহলে কিছু বলবি? সো আমরা এই ম্যাথটা চলো দুইভাবেই করার চেষ্টা করি। সো আশা করি কোশ্চেনে কি বলছে সেই ইনফরমেশনটুকু তোমাদের মাথায় ঢুকছে ভালোভাবে, যে আসলে কি করতে বলা হয়েছে। সো চলো নির্ণায়ক দিয়ে চাইলে করতে পারি, যেহেতু বলা হয়েছে সাধারণ বিন্দু, তার মানে কি এই সরলরেখা গুলা সমবিন্দু। সমবিন্দু মানে কি, সরলরেখা তিনটাই একটা বিন্দু দিয়ে যাচ্ছে। তার মানে চলো নির্ণায়ক দিয়ে করি। নির্ণায়ক দিয়ে করলে মানে কি সহজ হবে, ছেদবিন্দু বের করা লাগবে না, চাইলে ছেদবিন্দু দিয়ে করতে পারতাম। সো নির্ণায়কটা কি বলে, নির্ণায়কটা বলে যদি তিনটা সরলরেখার একটা মাত্র বিন্দু থাকে তাহলে কি হবে, তাদের সহগগুলাকে নিয়ে, তাহলে এই দেখো তো প্রথম সরলরেখার মধ্যে আমার প্রত্যেকটা সরলরেখার এক্স এর সহগগুলা কি কি 3 2 আর a, তাহলে 3 2 আর a কে আমি এখানে বসাই দিব, 3 2 a প্রথম কলামে বসলো। এরপরে দেখো ওয়াই এর সহগ কারা কারা আছে, ওয়াই এর সহগ আছে 5 3 আর b। সো 5 3 আর b কে আমি দ্বিতীয় কলামে বসাই দিই। ঠিক আছে, সো 5 3 আর হচ্ছে b। আর এরপরে ধ্রুবপদ হিসেবে কারা কারা আছে দেখো তো, 2 আর দ্বিতীয়টার মধ্যে কিছু নাই, আর তৃতীয়টার মধ্যে 1 -2 0 আর হচ্ছে 1। ঠিক আছে, তাহলে ধ্রুবপদ হিসেবে আছে -2 0 আর হচ্ছে 1। সো আমরা ধ্রুবপদের জায়গায় বসাই দিই -2 0 আর হচ্ছে 1। তার মানে এই নির্ণায়কটার ক্যালকুলেট করলে হইতে হবে 0, কারণ কারণ হচ্ছে সরলরেখা তিনটা সমবিন্দু, কারণ একটা সাধারণ বিন্দু আছে। সো এই নির্ণায়কটা যদি সলভ করি আমি a আর b এর মান পেয়ে যাব। সো চলো আমরা করি। হয়তো আমরা প্রথম কলাম বরাবর করতে পারি, প্রথম রো বরাবর। সো ধরো প্রথম রো বরাবরই করতেছি, তাহলে কি আসবে, প্রথমে আমরা 3 নিব। 3 নিলে কি আসবে, 3 বরাবর রো আর 3 বরাবর কলাম বাদ, তাহলে আমার কি পড়ে থাকতেছে 3 0 5 3 0 b আর 1। ঠিক আছে, তাহলে হচ্ছে 3 0 b 1। দেন সেকেন্ড এলিমেন্টের জন্য কিন্তু আমার চিহ্ন হবে কি মাইনাস, সুতরাং এখানে মাইনাস, এটা প্লাস আর এটা আবার মাইনাস। তাহলে আমাকে নিতে হবে কি, আমাকে নিতে হবে -5। সো -5 যখন নিব -5 বরাবর রো বাদ, -5 বরাবর কলাম বাদ, তাহলে আমার কি থাকতেছে 2 0 a 1। সো 2 0 a 1। সো আমার আরেকটা নির্ণায়ক আসবে হচ্ছে 2 0 a 1। এবার আমি যদি -2 এর চিহ্ন হচ্ছে কত, -2 এর চিহ্ন হচ্ছে প্লাস। সো আমার এখানে আসবে হচ্ছে -2 যদি নেই তখন আমার যে নির্ণায়কটা আসবে সেটা কত, সেটা হচ্ছে -2 বরাবর রো কলাম বাদ থাকলে কি হবে 2 3 a b। ওকে, সো আমরা নিব 2 3 a b। সো এই টোটাল নির্ণায়কের মান কত হবে, 0 হবে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তবে অনেক ইজি কনসেপচুয়ালি। সো আমরা ক্যালকুলেট করি 3 ইন্টু, এখানে ক্যালকুলেট করলে কি হবে 3 ইন্টু 1 মানে 3 আর b ইন্টু 0 মানে হচ্ছে 0। তাহলে 3 - 0 -5 ইন্টু 2 ইন্টু 1 মানে হচ্ছে কত 2, আর a ইন্টু 0 মানে হচ্ছে 0। তার মানে 2 - 0, আবার -2 ইন্টু 2 ইন্টু b মানে হচ্ছে 2b, a ইন্টু 3 মানে হচ্ছে -3a ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে ক্যালকুলেট করলে কি আসবে, 3 আর 3 মানে হচ্ছে 9, 5 আর -5 আর 2 হচ্ছে -10। আর এখানে যদি ক্যালকুলেট করি 2b আর হচ্ছে -2, তাহলে আসবে -4b, আর -2 আর হচ্ছে -3 এটা আসবে হচ্ছে +6a ইজ ইকুয়াল টু 0। সো এখন একটা জিনিস দেখো এখানে কি আসে, 9 আর -10 মানে হচ্ছে -1। সো আমি আলটিমেটলি পাচ্ছি 6a - 4b ইজ ইকুয়াল -1 ইজ ইকুয়াল টু 0। তার মানে ইজ ইকুয়াল টু দিয়ে আমি এখানে +1 লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমার a আর b এর মাধ্যমে নির্ণেয় সম্পর্ক। ঠিক আছে, সো আমাদেরকে এটাই বের করতে বলা হয়েছিল যে a আর b এর মধ্যে সম্পর্কটা কি। সো আমরা সম্পর্কটা বের করে ফেলছি। সো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। ওকে ভাইয়া, হ্যাঁ বলো। কোশ্চেনে তো এ আর বি এর মান চাইছে না, এ আর বি এর মান চাই না, এ আর বি এর মধ্যে সম্পর্ক চাইছে। আমি প্রথমে মানের কথা বলছিলাম যেটা একটু ভুল বলছিলাম, এ এবং বি এর সম্পর্ক, পরে আবার ঠিক করে দিছিলাম আর কি। ঠিক আছে, এ এবং বি এর মধ্যে সম্পর্ক চাইছে। আচ্ছা কারণ মান স্যার, তুমি বের যদি করতেই পারো। মান বলে। হ্যাঁ, মান শুনো, আচ্ছা, এখানে সবসময় একটা জিনিস মনে রাখবা, আমাদের অ্যালজেব্রাকে ফান্ডামেন্টাল থিওরি আছে। ফান্ডামেন্টাল থিওরিটা কি, থিওরি হচ্ছে যে তোমার এখানে আননোন কয়টা বলো, আননোন হচ্ছে তোমার এ আর বি এর মান বের করতে হবে, তো তাহলে তোমার এ আর বি এর ইকুয়েশন লাগবে দুইটা।
বুঝতে পারছো? সো আমি এখান থেকে এ আর বি এর একটা ইকুয়েশনই কেবল বের করতে পারবো, কারণ ওরা আমাকে যে ইনফরমেশনটুকু দিতে সেটা হচ্ছে যে কি তিনটা সরলরেখা সমবিন্দু। তাহলে এই ইনফরমেশন থেকে তুমি শুধুমাত্র এ আর বি এর একটা ইকুয়েশনই বের করতে পারবা, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি এ আর বি এর সম্পর্ক। বাট তোমার যদি এ আর বি এর মান বের করতে হতো তাহলে তোমাকে আরেকটা ইনফরমেশন এক্সট্রা দিতে হবে, যেটার সাহায্যে তুমি কি করতে পারবা, এ আর বি এর আরো একটা ইকুয়েশন বের করতে পারবা। দুইটা ইকুয়েশন যদি তোমার কাছে থাকে তাহলে তুমি দুইটা আননোনের ভ্যালু বের করতে পারবা। এ আর বি দুইজনের মানই হচ্ছে আমাদের কাছে অজানা, দুইটা অজানা আমি একটা সমীকরণ থেকে বের করতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। তো আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা। তো আমরা পরে একটা ম্যাথে যাই। আচ্ছা, তোমাদেরকে একটা করতে দেওয়া যাইতে পারে। আচ্ছা, তোমরা এই ম্যাথটা করো তো, সবাই করে আমাকে দেখাও। এ এক্স প্লাস, আমরা এখন থেকে একই টাইপের একাধিক ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করবো, কারণ আমরা অনেক স্লো যাবো, ঠিক আছে? সো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ। আরেকটা সমীকরণ আমি বলতেছি বি এক্স প্লাস সি ওয়াই প্লাস এ ইজ ইকুয়াল টু 0। থার্ড আরেকটা ইকুয়েশন বলতেছি সি এক্স প্লাস এ ওয়াই প্লাস বি ইজ ইকুয়াল টু 0। আমি তিনটা ইকুয়েশন দিয়ে আমি বলতেছি যে এই রেখাত্রয় সমবিন্দু। তার মানে তুমি বুঝতেই পারতো যে সমবিন্দু মানে হচ্ছে তাদের নির্ণয় ইজ ইকুয়াল টু 0 হবে। তো সমবিন্দু হলে আমি তোমাকে প্রমাণ করতে বলতেছি, প্রুফ দ্যাট এই জিনিসটা আসবে যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো তোমরা এটাকে নির্ণায়ক ধরো, নির্ণায়কটাকে সলভ করলে দেখবে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বের হয়ে যাবে। ঠিক আছে, সো সবাই এটা একটু করো এবং আনতে পারো কিনা চেষ্টা করো। ইনফরমেশন হচ্ছে তিনটা সরল রেখাই সমবিন্দু। সো এই ইনফরমেশনের সাহায্যে বাকিটুকু বের করো। তো কেউ বের করতে পারলে আমাকে একটু জানাও। হ্যাঁ, পারছো? কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস সি এ বি সি, ওইটা। ওইটা আসছে? তারপরে ওটা সূত্র এ প্লাস বি প্লাস সি হোল কিউব না? হ্যাঁ, তো ওইখান থেকে সূত্র নিবা, সূত্র নিলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি 0 চলে আসবে। ঠিক আছে, 0। হ্যাঁ তাহলে তো হয়ে গেছে। আর বাকিদের আসছে? জি ভাইয়া হয়েছে। ওকে, জি ভাইয়া। হইলো তো ভালো। ঠিক আছে, আজমাইন, জামিন। এ কিউব বি কিউবের সূত্রটা কি জানি ভুলে গেছি। এ কিউব বি কিউবের সূত্র? জি ভাই, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস এ বি সি দিয়ে একটা সূত্র ছিল। ওকে, আচ্ছা এটা ছিল এ প্লাস বি প্লাস সি হোল কিউব। তোমাদের আচ্ছা এখানে তোমাদের কি আসছে, আগের লাইনে কি আসছে বলো তো? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস 3abc। ওকে, তো আচ্ছা আমার একটু চেক করতে হবে ফর্মুলাটা। আচ্ছা এটা জানি কি ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু কি ছিল, এরকম একটা ফর্মুলা ছিল না? দাঁড়াও একটু দেখি। জি ভাইয়া।
হ্যাঁ পাইছি। সো এরকম কোনো লাইন আসছে নাকি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc আসছে? ওটার পরিবর্তে লেখা যায় এ প্লাস বি প্লাস সি। সো এই জিনিসটা আসবে, ঠিক আছে? এই জিনিসটার পরিবর্তে তুমি লিখতে পারবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 হলে তারপরে লাইনে লেখা যাবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইজ ইকুয়াল টু 0। সুতরাং ওইখান থেকে চাইলে বুঝতেই পারতেছো এই দুইটা জিনিসের গুণফল ইজ ইকুয়াল টু 0, সুতরাং এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হবে। এটা একটা কেস। সুতরাং ওইখান থেকে আমাদের কি প্রমাণ শর্ট বা প্রুফ, ঠিক আছে? সো ফর্মুলা হচ্ছে এরকম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, ঠিক আছে? সো আমরা পরের ম্যাথে যাই। সো পরের ম্যাথটা কি বলছে দেখি। আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা করবো এটা আমরা উপপাদ্য হিসেবে প্রুফ করে আসছিলাম এর আগে 9-10, ঠিক আছে? তো এটা আমরা এখন জাস্ট সরলরেখার বিভিন্ন বিন্দুর সাহায্যে আমরা একই জিনিসটা প্রুফ করব। তো এখানে কি বলছে, এখানে একটা ত্রিভুজ আঁকেন প্রথমে। এখানে একটা ত্রিভুজে তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া হয়েছে a ইজ ইকুয়াল টু 1,1, b ইজ ইকুয়াল টু 3,4 আর c ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5,-2, 5,-2, ঠিক আছে? তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলছে এ বি আর এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু কোথায়? তো এটা হচ্ছে আমার এ বি বাহু, তার মধ্যবিন্দু হচ্ছে এরকম একটা জায়গা হবে, ঠিক না? এ বি বাহুর মধ্যবিন্দু এরকম একটা জায়গা আর এসি বাহুর মধ্যবিন্দু এরকম একটা জায়গা হবে। ওকে, সো আমাকে বলছে যে এদের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। তাহলে মধ্যবিন্দুকে যদি যোগ করো তাহলে এরকম একটা সরলরেখা পাবো। এখন বলছে যে এই সরলরেখাটি ধরলাম এটা হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু ধরো ই আর এসি বাহুর মধ্যবিন্দু ধরো এফ। তাহলে ই এফ, ঠিক আছে, ই এফ কে বলছে বিসি এর অর্ধেক দেখাইতে হবে। ই এফ ইজ ইকুয়াল টু হাফ বিসি এবং দেখাইতে হবে ই এফ বাহুর ই এফ যে সরলরেখাটা পাবো আমরা, এই সরলরেখাটা হচ্ছে বিসি সরলরেখার সমান্তরাল। এটাও কিন্তু প্রুফ করতে হবে, ঠিক আছে? তো আশা করি কোশ্চেন বুঝতে পারছো। তো প্রথমে খুব সহজেই কিন্তু চাইলে এ বি বাহুর মধ্যবিন্দু বের করতে পারবো আর এসি বাহুর মধ্যবিন্দু বের করতে পারবো। কিভাবে? আমরা আগে এই ফর্মুলাগুলো শিখে আসছি। সো আমাদের মধ্যবিন্দু ফর্মুলা কি হবে? এ আর বি বাহুর মধ্যবিন্দু ফর্মুলা হবে এ বাহুর ভুজ কত? এ বাহুর ভুজ হচ্ছে 1, বি বাহুর ভুজ কত? এটা হচ্ছে 3, 1 আর 3 কে যোগ করো ডিভাইডেড বাই 2। আর এ বাহুর কোটি হচ্ছে 1 আর বি বাহুর কোটি হচ্ছে 4, 1 আর 4 কে যোগ করো, তাকে 2 দিয়ে ভাগ করো। সো আমি টোটাল কি পাচ্ছি? ই বাহুর ভুজ কত পাচ্ছি? 4 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 2, 5 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 5/2। তাহলে 2,5/2 হচ্ছে আমার ই বাহুর বিন্দু বা ভুজ বা কোটি। সো 2,5/2 এটা হচ্ছে ই। আচ্ছা, এখন আমার লাগবে হচ্ছে এফ বাহুটা লাগবে। সো এফ বাহুটা কি করব? এসি বাহুর মধ্যবিন্দু যেহেতু, তাহলে আমরা এ আর সি বাহুর মাধ্যমে বের করতে পারবো। সো এ বাহুর স্থানাঙ্ক হচ্ছে 1, সি বাহুর ভুজ হচ্ছে কত? 5, সো 1 + 5 ডিভাইডেড বাই 2। আর এখানে আসবে হচ্ছে কত? এ বাহুর কোটি হচ্ছে 1 আর সি বাহুর কোটি হচ্ছে এই যে -2। তাহলে 1 - 2 ডিভাইডেড বাই 2 যোগ করলাম ডিভাইডেড বাই 2। সো 6/2 মানে হচ্ছে 3 আর এটা এখানে আসতেছে হচ্ছে -1/2। সো এই পেয়ে গেলাম আমি 3, -1/2 হচ্ছে আমার কি? এফ, এফ বাহুর স্থানাঙ্ক 3, -1/2। তাহলে আমরা এফ বাহুর স্থানাঙ্ক কি পেয়ে গেলাম? 3, -1/2। কারণ ই আর এফ কে যদি যোগ করি তাহলে আমি পাবো এই স্ট্রেট লাইন, ঠিক আছে? সো এখন প্রথম কাজ হচ্ছে, তোমাদের কাজ হচ্ছে, তাহলে আমি ই বাহুর স্থানাঙ্ক বের করে দিলাম, এফ বাহুরটাও বের করলাম। এখন তোমাদের কাজ হচ্ছে গিয়ে তোমরা যেটা করবা বিসি বাহুর দৈর্ঘ্য বের করবা। বি বিন্দুর স্থানাঙ্ক জানো, সি বিন্দুর স্থানাঙ্ক জানো, √x2 - x1 করে বিসি বাহুর দৈর্ঘ্য বের করো আর হচ্ছে ইএফ বাহুর দৈর্ঘ্য বের করো এবং দেখাও যে বিসি বাহুর কে ইএফ বাহুর দৈর্ঘ্যকে 2 গুণ করলে বিসি বাহু আসে কিনা। এই জিনিসটা তোমরা প্রুফ করবা। তারপর একটা জিনিস করবা, সেটা হচ্ছে গিয়ে বি বাহুর দেখো বি বিন্দুর স্থানাঙ্ক তোমাদের জানা, বি বিন্দুর স্থানাঙ্ক জানা, সি বিন্দুর স্থানাঙ্ক জানা। দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ কিন্তু আমরা আঁকতে পারি। সরলরেখা সমীকরণ কিভাবে লিখতে হবে? y - y1 ডিভাইডেড বাই y1 - y2, x - x1 ডিভাইডেড বাই x1 - x2। সো ওইটা দিয়ে তুমি চাইলে বিসি বাহুর সমীকরণ বের করতে পারবা। সেম একই ভাবে তুমি কি করবা? ইএফ বাহুর, দেখো ই বিন্দুর স্থানাঙ্ক জানো, আবার কি জানো? এফ বিন্দুর স্থানাঙ্ক জানো। তাহলে ইএফ বাহুর
সমীকরণ বের করতে পারবা। তারপরে ইএফ সমীকরণটা বিসি সমীকরণের সমান্তরাল কিনা সেটা প্রুফ করার জন্য কি করতে হবে তোমাদের মনে আছে কিনা? দুইটা সরলরেখা সমান্তরাল কখন হয়? ধরো দুইটা সরলরেখা এরকম, আমি লাস্ট ক্লাসে দেখাই যে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, আর আরেকটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। যদি দুইটা সরলরেখা এরকম হয় তখন তুমি তার আগে সমান্তরাল প্রমাণ করতে হলে কি করতে হবে? a1 ডিভাইডেড বাই a2, এই যে a1 ডিভাইডেড বাই a2 এর অনুপাতটা দেখো কত আসে। এরপরে b1 ডিভাইডেড বাই b2 এর অনুপাত দেখবা, যদি তারা সমান হয় তার মানে হচ্ছে কি সরলরেখা দুইটাও সমান্তরাল। ঠিক আছে, সো এটা হচ্ছে কন্ডিশন। তার মানে এই ম্যাথ করার জন্য যাবতীয় সবকিছু আমি অলরেডি বলে ফেলছি। তো তোমাদের কাজ হচ্ছে বিসি বাহু দৈর্ঘ্য বের করা আর ইএফ বাহু দৈর্ঘ্য বের করা। সো আমি যাকে জিজ্ঞেস করবো সে হচ্ছে আমাকে বলবা একটু পরে। সো সবাই একটু বের করো এটা। বিসি বাহু দৈর্ঘ্য বের করবা, ইএফ বাহু দৈর্ঘ্য বের করবা এবং দেখবা ইএফ বাহুর দৈর্ঘ্যকে 2 দিয়ে গুণ করলে বিসি বাহুর দৈর্ঘ্য আসে কিনা। তারপরে বিসি এর সমীকরণ বের করো, ইএফ এর সমীকরণ বের করো। ঠিক আছে, এটা কিন্তু অনেকবার বোর্ডে আসা একটা ম্যাথ, সবাই একটু চেষ্টা করো। এই সেম উপপাদ্য কিন্তু তোমরা 9 টেনও করছো, তবে তোমরা সেটা হচ্ছে মানে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রমাণ করো নাই, সেটা প্রমাণ করছো অন্যভাবে, সেটা একদম উপপাদ্যর মাধ্যমে প্রমাণ করছো। ঠিক আছে, বিভিন্ন থিওরেম দিয়ে দিয়ে। সো ইউসা আমাকে বলবা যে বিসি বাহুর দৈর্ঘ্য কত আসছে আর ইএফ বাহুর দৈর্ঘ্য কত আসছে, এটা ইউসা জানাবা। ইউসা তুমি কি করতেছো ম্যাথ? এই ক্লাসে এসে ঘুমায় নাকি? আচ্ছা এবারে বাদ দিন। আচ্ছা আমার তো মিললো না, টু আসে অনুভূত, মানে অর্ধেক হয় একটা না। হচ্ছে √40 আর ইএফ আসছে √10। ইএফ আসছে √10 আর বিসি আসছে √40। তাহলে কত আসছে? জি স্যার। আমার মিলে নাই, মেবি বিসি আসছে 2√10 আর ইএফ হচ্ছে ডিভাইড 2√10 আর ইএফ আসে √5। ইএফ আসছে হচ্ছে √5। খাদেজার কি মিলছে? জি ভাইয়া মিলছে, ইএফ আসে √10 আর বিসি 2√10। 2√10, তার মানে মান তো মিলার একই কথা, আসে। যেটা একজনই মিলছে। আকিদারও সেম আসছে। তো জি ভাই 2√10 মানে লাস্টটা √10 হবে, ঠিক হ্যাঁ আছে? সেমই তো আসে এটা। √10 কিভাবে লাস্ট হ্যাঁ, হচ্ছে? আচ্ছা ক্যালকুলেট কর, ক্যালকুলেট করলে হয়তো আসবে, যেহেতু অন্যদের আসছে তার মানে এটা হইছে স্যার হয়তো। ঠিক আছে, √40 তার মধ্যে √10 তো একই কথা, হুম মানে মান একই আসে। √40 2√10 একই কথা। 4 × 10 মানে হচ্ছে 40, তো 4 কে রুট করলে 2 আর √10 রয়ে যাবে, এরকম হবে। আচ্ছা, সো আমাদের প্রথম অংশ কিন্তু তাহলে প্রমাণ হয়ে গেছে। ইএফ কে 2 দিয়ে গুণ করলে কি পাচ্ছি আমি? এই যে বিসি পাচ্ছি। তার প্রথম অংশ প্রমাণ হয়ে গেছে। এখন তোমাদের কাজ হচ্ছে বিসি এর সমীকরণ বের করা। বিসি এর সমীকরণটা বের করে জানাবা আর হচ্ছে ইএফ এর সমীকরণটা বের করে জানাবা।
ঠিক আছে। তো বিসি এর সমীকরণটা বের করে জানাও এবং ইএফ এর এরপর তোমাদের কাজ হচ্ছে সমান্তরালের জন্য কি বিসি আর ইএফ এর সমীকরণের এরকম এক্স এর সহগগুলোর অনুপাত নেওয়া আর ওয়াই এর সহগগুলোর অনুপাত নেওয়া, যেটাকে আমরা কি বলছিলাম ডিরেকশন রেশিও। এই ডিরেকশন রেশিওর অনুপাতগুলো নিয়ে দেখা সমান আসে কিনা, সমান আসলে তো সমান্তরাল। আজ ভাই কি ক্লাসে আছো আজকে নাকি নাই? তো তো সাউন্ডই পাচ্ছি না। ওকে, তো প্রথম অংশ কিন্তু প্রমাণ হয়ে গেছে। সো বিসি ইজ ইকুয়াল টু √10 আর ইএফ ইজ ইকুয়াল টু শুধু √10। সো এরপর তোমরা আমাকে জানাবা বিসি এর সমীকরণ কত আসছে আর হচ্ছে ইএফ এর সমীকরণ কত আসছে। ভাইয়া করছি। বিসি এর সমীকরণ কত আসছে? 6x plus 2y minus 26 equal to 0. 6x plus 2y minus 26। প্লাস 26 আচ্ছা, না? আর জি, তারপরে প্লাস EF 26 না মাইনাস 6x 26? -26। minus আচ্ছা, ইএফ কত আসছে? 6x plus 2y minus 17. 6x plus 2y minus 17। আচ্ছা, তার মানে বুঝতেই পারতেছো এটা 6 আর 6 এর অনুপাত হচ্ছে 6/6 অর্থাৎ a1/a2 মানে হচ্ছে 1। আবার 2/2 কত হবে 1, তার মানে কি বিসি আর ইএফ সমান্তরাল, এটাও কিন্তু প্রুফ হয়ে গেল। আর সবসময় একটা জিনিস মনে রাখবে, সমান্তরাল সরলরেখার সমীকরণে সবসময় হচ্ছে এক্স আর ওয়াই এর সহগ সেম থাকে, এক্স আর ওয়াই এর সহগ সেম থাকবে বা এমন থাকবে যে তাদের অনুপাত অলওয়েজ কাটাকাটি করলে আবার সেম নিয়ে আসতে পারবে, বাট পার্থক্য থাকবে শুধুমাত্র ধ্রুব পদে। ঠিক আছে, সি একজনেরটা যদি C1 হয় আর একজনেরটা C2 হবে। ঠিক আছে, বাট বাকিগুলো দেখবা যে কি অলওয়েজ সেম হয় ইউজুয়ালি। আর নাইলে তাদের মানে ইয়া থাকবে আর কি, গুণিতক থাকবে। মনে করো যে এখানে যদি 6 থাকে, এখানে হয়তো বা 6 × 2 = 12 হবে। সো এখানে এরকম থাকতে পারে, এখানে হয়তো বা 12x হবে, তাহলে ওইটাও কি হবে 2 থাকলে এটা হবে 4y, এই জাতীয় থাকবে। মানে অলওয়েজ দেখবা যে কি হয় সমান হবে, নাইলে তাদের অনুপাত সেম থাকবে। ঠিক আছে, সমান্তরাল ক্ষেত্রে তার মানে সমান্তরালটা প্রুফ হইলো। তো ঠিক আছে, তো আমরা এই ম্যাথটাও পারলাম। এখন আমরা নেক্সট ম্যাথে আসি। সো এই ম্যাথটা দেখো তো। আচ্ছা, এখন আমরা যেটা করবো যে একটা সরলরেখার সাথে সমান্তরাল আর একটা সরলরেখার সমীকরণ কিভাবে বের করে, যেটা আবার নির্দিষ্ট একটা বিন্দুগামী। সো এটা এই ক্ষেত্রে মনে আমি লাস্ট ক্লাসে বলছিলাম এটা আমাদের আরেকটা টাইপ। সো আমি মনে বলছিলাম এমনটা যে a1x plus b1y plus c1 যদি একটা সরলরেখা হয়, তাহলে তার সমান্তরাল সরলরেখা কি হবে। ডিরেক্ট আমরা চাইলে লিখতে পারবো এরকম, সেটাও a1x plus b1y হবে, বাট লাস্টে c1টা চেঞ্জ হয়ে যাবে। c1টা কি হবে k is equal to 0, এরকম হবে। সমান্তরাল সরলরেখার সমীকরণের প্রথম অংশ যদি আমরা সেম রাখবো, অথবা যদি বলে যে এইটার সমান্তরাল এবং যদি বলে আলফা কমা বিটা বিন্দুগামী, আমার একটা বিন্দু দিল যে আলফা কমা বিটা বিন্দু দিয়ে যাচ্ছে এবং এইখানে যে সরলরেখাটা দেখতে পাচ্ছি এটা সমান্তরাল সরলরেখা, তাহলে তার সমীকরণ কি হবে সেটা আমরা ডিরেক্ট চাইলে এইভাবেও লিখতে পারি, যেটা অনেক বেশি ইজিয়ার, যেটা লাস্ট ক্লাসে দেখাইছি। সেটা কি হবে যে a1x plus b1y সেম রাখবো ইজ ইকুয়াল টু কোন বিন্দুগামী, এটা হচ্ছে আলফা কমা বিটা বিন্দুগামী। সুতরাং আলফা কমা বিটা যদি থাকে তাহলে কি আসবে a1 আলফা প্লাস b1 বিটা। ঠিক আছে, তার মানে প্রথম অংশটুকু লিখবা আর হচ্ছে ইজ ইকুয়াল টু দিয়ে a1 আলফা প্লাস b1 বিটা, এক্স এর জায়গায় আলফা বসা দিবা, ওয়াই এর জায়গায় বিটা বসা দিবা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এটা দিবা, তাহলে এটা কি চলে আসবে আমার সমান্তরাল সরলরেখার সমীকরণ, এবং কেমন সমীকরণ, যে সমীকরণটা আলফা কমা বিটা বিন্দু দিয়েও যাচ্ছে, আবার এট দ্য সেম টাইম এটা হচ্ছে ওই সরলরেখার সমান্তরাল। ঠিক আছে, সো এই আমাদের কনসেপ্ট। সো প্রথমে তোমাদেরকে দিয়ে টেস্ট করি, এটা লাস্ট ক্লাসে মনে একটু দেখাইছিলাম। তো 3x - 4y + 8 = 0, এই একটা সরলরেখা বলতে তার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে, তার সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ বের করতে যেটা কি 1,2 বিন্দুগামী, যেটা 1,2 বিন্দু দিয়ে যাচ্ছে এবং এই রেখার সমান্তরাল, এমন একটা সমীকরণ বের করতে বলছে। তো খুব সহজেই কিন্তু তোমরা চাইলে বের করে ফেলতে পারো, 2 মিনিট সময় দ্রুত করে ফেলো। ফর্মুলা তো উপরে বললামই, ফর্মুলা হচ্ছে যে উপরে দেখতে পাচ্ছ মার্কার দিয়ে মার্ক করা, a1x plus b1y
তো প্রথম অংশ সেমই থাকবে, 3x - 4y থাকবে। এরপরের অংশে তুমি জাস্ট x এর জায়গায় আলফা অর্থাৎ 1 বসায় দিবা আর y এর জায়গায় 2 বসায় দিবা, ঠিক আছে? সো কত আসছে তোমাদের অ্যান্সার? 3x - 4y + 5 = 0। প্লাস 5 = 0। দেখছো, সমান্তরাল বললেই প্রথম অংশ সেম থাকতেছে, 3x - 4y এখানেও ছিল, 3x - 4y এখানেও আছে, বাট এই যে কনস্ট্যান্টটা পার্থক্য তৈরি করছে। এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 5। যদি কনস্ট্যান্টটাও সেম হয়ে যাইতো তাহলে আসলে সরলরেখা দুইটা কোইনসাইড করতো। কোইনসাইডের মানে তো বুঝো, এটা যদি একটা সরলরেখা হয় তার উপর একটা সরলরেখা চলে আসতো, বুঝতে পারছো? পরের সরলরেখাটা এটার উপরই থাকতো, মানে একই সরলরেখা হয়ে যেত আর কি, ঠিক আছে? মানে একই পথ চলতেছে এমন দুইটা সরলরেখা। এই জন্য সি যদি পার্থক্য থাকে তাহলেই বুঝবা যে কি সরলরেখা দুইটা বেসিক্যালি সমান্তরাল বাট কোইনসাইড করে নাই। আর কোইনসাইড করতে হইলে একদম সব সমান হইতে হবে, এ বি সি সব সমান হয়ে যেতে হবে। আচ্ছা, সো গেল। এখন আমরা চলো আরেকটা ম্যাথ করি, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো বোর্ডে আসছে। এখানে কি বলছে? এখানে প্রথমে বলছে ওয়াই অক্ষের সমান্তরাল একটি সরলরেখা বের করতে বলছে। সো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ কেউ বলতে পারবা? কারো মনে নেই ওয়াই অক্ষের সমান্তরাল রেখাগুলো কেমন হয় দেখতে, ইকুয়েশন কেমন হয়, কারো মনে আছে? x = 0। ওয়াই অক্ষের সমান্তরাল x = a, x = a হয় ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে? আর x অক্ষের সমান্তরাল কি হবে? y = b। b, y = b। এগুলো আমি আলোচনা করছি, সমস্যা নাই। সো এটা হচ্ছে আমাকে বলছে ওয়াই অক্ষের সমান্তরাল, এবং আরেকটা কন্ডিশন কি বলছে? বলছে যে কি এই সরলরেখাটা 2x - 7y + 11 = 0 এবং x + 3y - 8 = 0 এই রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যাবে, ছেদবিন্দু দিয়ে যায়। বলছে এই রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ বের করো। তো সিনারিওটা কেমন হইতে পারে একটু দেখি চলো। তো এমন হইতে পারে যে ধরো এটা যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি হয়, হয়তোবা প্রথম সরলরেখাটা এরকম হবে, প্রথম সরলরেখাটা হয়তোবা এরকম, দ্বিতীয় সরলরেখাটা হয়তোবা এরকম। হ্যাঁ, সো এটা তো ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তো তৃতীয় সরলরেখাটা কি বলছে? ওয়াই অক্ষের সমান্তরাল। আবার সেটা কি হবে? ওই প্রথম দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাবে। তার মানে দেখো তো এই প্রথম দুইটা সরলরেখার ছেদবিন্দু তো এটা মাঝখানে একটা, এটা দিয়ে গেল। এট দ্য সেম টাইম দেখো তো এটা ওয়াই অক্ষের সমান্তরালও হচ্ছে না, ওয়াই অক্ষের সমান্তরালও হচ্ছে, আবার কি প্রথম দুইটা সরলরেখা ছেদবিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি আমার কি সেই রিকোয়ার্ড অ্যান্সার যেটা আমার বের করতে হবে, এটা হচ্ছে আমার বের করা লাগবে। তো আমি এটা কাজ করতে পারি, প্রথম দুইটা সরলরেখার ছেদবিন্দু তো বের করতে পারি বজ্রগুণন পদ্ধতিতে, সেটা দেখাইছি লাস্ট ক্লাসে, আমরা সেটাই করব। প্রথম দুইটা সরলরেখার ছেদবিন্দুটা বের করে ফেলি, তারপরে ওই ছেদবিন্দু থেকে আমরা খুব সহজেই কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করতে পারবো। তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে করবো। সো চলো আমরা প্রথমে ছেদবিন্দুটা বের করি। সো ছেদবিন্দু কি আসবে? বজ্রগুণন যদি করি এক্স ডিভাইডেড বাই এক্স এর নিচে কারা আসবে? এই যে -7 × -8, তাহলে কত আসবে? 7 × 8 = 56। তারপরে হচ্ছে আচ্ছা এখানে কি x - 3y নাকি আমি কি লিখলাম এটা? সরি, এটা x + 3y। হ্যাঁ, x + 3y। সো এটা হচ্ছে x + 3y - 8। হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে 2x - 7y + 11। সো -7 - 8 মানে 56, আর এটা 3 আর 11 কত? 33 -33। আর y ডিভাইডেড বাই কত আসবে? y এর যদি নাও, y কে নিলে তখন আমাদের গুণ করতে হবে এরকম, এটা সহগ ইনটু 11 মাইনাস এটা, ঠিক আছে? সো এখানে আসতেছে কত? x এর সহগ হচ্ছে 1 আর 11 মানে হচ্ছে 11, আর এখানে হচ্ছে 2 × -8 মানে হচ্ছে -16 -16। তো -16 মানে কি? তো +16 হয়ে যাবে, ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই কত আসবে? সো 1 ডিভাইডেড বাই যদি করি, সো আসতেছে হচ্ছে এই বরাবর, এটা তো বাদ, তার মানে
2 into 3 minus 1 into minus 7. সো 2 into 3 করলে কত আসবে? সো 2 into 3 মানে 6, আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস 7, সো মাইনাস মাইনাস 7 মানে প্লাস 7। সো আমার অ্যান্সার মানে চলে আসবে x ডিভাইডেড বাই কত আসতেছে, এখানে হচ্ছে 23, 56 থেকে, হ্যাঁ এটা তো 23, আর হচ্ছে y ডিভাইডেড বাই 27, আর এখানে কত আসতেছে 1 ডিভাইডেড বাই 13। সুতরাং x ইজ ইকুয়াল টু কত আসলো? x ইজ ইকুয়াল টু আসলো 23/13। যদি আমি এইটা আর এই ইকুয়েশনকে কনসিডার করি, x ইজ ইকুয়াল টু আমরা বজ্রগুণন করলে 23/13 চলে আসবে, ঠিক আছে। তারপর আমি যদি এই দুইটা ইকুয়েশনকে কনসিডার করি, যেহেতু এরাও সমান, তাহলে আমার কি আসবে y ইজ ইকুয়াল টু 27/13। 27টাকে ওই পাশে পাঠিয়ে দিব, ঠিক আছে, 27/13। আচ্ছা, সো আমরা x আর y মান পেয়ে গেছি। তো এখন আমরা আবার চিত্রটার মধ্যে ব্যাকে যাই। বেসিক্যালি ব্যাপারটা এমন হয়ে গেল না, এই একটা সরলরেখা ছিল, ঠিক আছে, এই একটা সরলরেখা। এখন তাদের ছেদবিন্দু কত পাইলাম? তাদের ছেদবিন্দু পাইছি হচ্ছে, ছেদবিন্দুর ভুজ হচ্ছে 23/13, 27/13, এটাই তো তাদের ছেদবিন্দু। এখন বলতো আমার y অক্ষের সমান্তরাল সরলরেখাটা তাদের ছেদবিন্দু দিয়েই গেছিল, তাই না? ছেদবিন্দু দিয়ে গেছিল। আচ্ছা, y অক্ষের সমান্তরাল সরলরেখার জানার জন্য আমার কি লাগবে? x ইজ ইকুয়াল টু a লাগবে না? y অক্ষের সমান্তরাল সরলরেখা বের করার জন্য x ইজ ইকুয়াল টু a, তার মানে এই ডিসটেন্সটুকু হচ্ছে a, তাহলে এই ডিসটেন্সটুকু বের করলে আমার চলবে। অর্থাৎ এই সমীকরণটা যেই বিন্দু দিয়ে যাচ্ছে সেই বিন্দু, যে কোনো একটা বিন্দুর ভুজ জানলেই চলবে। এখন আমি দেখতে পাচ্ছি এই সমীকরণটা হচ্ছে এমন একটা বিন্দু দিয়ে যাচ্ছে, সেটা কত 23/13 আর 27/13, এই বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে এটার ভুজ কত? তাহলে y অক্ষ সমান্তরাল সমীকরণ হবে x ইজ ইকুয়াল টু a, যেখানে a এর মান কত হবে? a এর মান হবে যে কোনো একটা সমীকরণের ভুজ। এটা যে কোনো বিন্দু, যেই বিন্দুই নেই এই সমীকরণ হবে, সবার ভুজই কি হবে? 23/13 কিন্তু হবে। যেই ভুজই নাও, যেই বিন্দুই নাও, প্রত্যেকটা বিন্দুর ভুজ হচ্ছে 23/13। সুতরাং x ইজ ইকুয়াল টু হবে 23/13। এই আমার অ্যান্সার চলে আসলো। সুতরাং 13x ইজ ইকুয়াল টু 23, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, সো এই কনসেপ্টটা বুঝতে পারছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, সবাই বুঝতে পারছো এটা কিভাবে করলাম? জি ভাইয়া। ওকে, সো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। এখন তোমরা আমাকে একটা করে দিবা। সো সেম ম্যাথই, এটাও বোর্ডে আসছে, তো তোমরা জাস্ট আগের কনসেপ্টে করবা। এটাও আমি বলছিলাম y অক্ষের সমান্তরাল সরলরেখার, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করবা। সো সমান্তরাল, বাট এখানে কোন কোন বিন্দু দিয়ে সরলরেখা ছেদবিন্দু দিয়ে যাবে? 2x - 3y + 4 = 0 একটা সমীকরণ। একটা সমীকরণ হচ্ছে 3x + 3y - 5 = 0। তো এই দুইটা সরলরেখার কি যাবে? ছেদবিন্দু দিয়ে যাবে, ছেদবিন্দুগামী এবং y অক্ষের সমান্তরাল রেখা, ঠিক আছে। এই দুইটা সরলরেখা ছেদবিন্দুগামী এবং y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে। তো দ্রুত এটা করে ফেলো, এটা করে জানাও আমাকে কত আসলো তোমাদের সমীকরণ। y অক্ষের সমান্তরাল মানে x ইজ ইকুয়াল টু সামথিং আসবে, সো x ইজ ইকুয়াল টু কত আসে সেটাই আমাকে বলবো। ছেদবিন্দুটা বের করে ফেলো বজ্রগুণন পদ্ধতিতে, তাইলে অ্যান্সার চলে আসবে। অনেকবার বোর্ডে আসছে, বাট এগুলো বুঝতেই খুব সহজ ম্যাথ, বুঝতে পারলে খুব সহজ।
স্যার এক্স ইকুয়াল টু 1/5 আসছে। x ইজ ইকুয়াল টু 1/5 সবার কি সেমই আসছে? x ইজ ইকুয়াল টু জি ভাইয়া 1/5 এটা আসছে। আসছে। ওকে, তো আজমাইন কি আসলে ম্যাথ করতেছো? আজমাইন ট্রাই করতেছি ভাই। ওকে, সো x ইজ ইকুয়াল টু 1/5। সো আগের ম্যাথের মধ্যে খুব সহজেই কিন্তু এটা হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা আরেকটা প্রবলেমে যাই, আমরা যাতে আর 20-25 মিনিট পড়ব। সো আরেকটা প্রবলেমে যাই, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা দেখো এখানে কি বলছে, এখানে আকিদা কিছু বলবা? ওকে, সো না একটা স্যার। সমীকরণ দিছে x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1, বলছে এই সরল রেখাটি, আচ্ছা ঠিক আছে, এখানে একটা সরলরেখা দিছে, যে সরলরেখার তুমি কিন্তু a জানো না b জানো না, তোমার a আর b বের করতে হবে, এটাই বলছে। তো এটা a আর b বের করার জন্য দুইটা ইনফরমেশন দিছে। কি কি ইনফরমেশন? একটা বলছে যে এই সরলরেখাটি হচ্ছে তোমার 2x মাইনাস y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এবং 3x মাইনাস 4y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। মানে এই দুইটা সরলরেখা ছেদবিন্দু দিয়ে যাচ্ছে। একটা হচ্ছে এই দুইটা সরলরেখা ছেদবিন্দু দিয়ে যাচ্ছে, তো এই একটা ইনফরমেশন। আরো একটা ইনফরমেশন আছে, কারণ তুমি এ আর বি এর মান বের করার জন্য একটা ইনফরমেশন এনাফ না, কারণ তুমি দুইটা জিনিসের মান অজানা তোমার, কিন্তু ইনফরমেশন দিতে হবে দুইটা। সো আরেকটা ইনফরমেশন কি দিছে, সেখানে বলছে যে এই দুইটা সরলরেখা ছেদবিন্দুগামী এবং 4x প্লাস 3y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 এই সরলরেখার কি সমান্তরাল। কোশ্চেন বুঝতে পারছো কিনা? এখানে বলছে যে কি প্রথমে এই সরলরেখার সমীকরণটা আমার বের করতে হবে। এখন এই সরলরেখার সমীকরণের মধ্যে এ ও আমার অজানা, বি ও হচ্ছে আমার অজানা, তো দুইটা অজানা জিনিস। সো মান বের করার জন্য আমাকে কি করছে, ওরা বলছে যে কি এই সরলরেখাটি, এখানে যে দুইটা সরলরেখা লিখলাম আমি, সমীকরণ লিখলাম, এই দুইটা সরলরেখা সমীকরণের ছেদবিন্দু দিয়ে যাবে। তো আমরা ছেদবিন্দুটা বের করব। তো ছেদবিন্দু বের করার পরে আমরা দেখব কি করা যায়। এই ইনফরমেশনের সাহায্যে আমরা আমাদের এ আর বি এর মাঝখানে একটা সম্পর্ক তৈরি করতে পারবো। তারপরে আবার আমাদেরকে কি বলছে, আবার বলছে যে কি এই সরলরেখা সমীকরণটি কি হবে, 4x প্লাস 3y মাইনাস 6 এই সরলরেখার সমান্তরাল হবে। তো তোমাদের কাজ হচ্ছে প্রথমে আমি যে এখানে দুইটা সরলরেখা লিখলাম, এই দুইটা সরলরেখার, এই যে এখানে যে দুইটা সরলরেখা লিখলাম, এদের দুজনের ছেদবিন্দু বের করা, ঠিক আছে। এই ছেদবিন্দুটা বের করে আমাকে জানো, তারপরে আমি বাকিটুকু তোমাদেরকে বলতেছি এরপর আমাদের কাজ কি। আগে ছেদবিন্দুটা বের করে জানো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট। তোমার আমাকে বলবা যে এদের ছেদবিন্দু কত আসছে। বজ্রগুণনটাই আমার কাছে মনে হয় বেটার, মানে প্রতিস্থাপনা প্রণয়ন এগুলো হচ্ছে, ওগুলোতে টাইম বেশি লাগে। তো ছেদবিন্দুর ভুজ আর ছেদবিন্দু কোটিটা বললো 2,3। 2,3 সবার কি সেম আসছে? 2,3 হ্যাঁ ভাই। 2,3 ভেরি গুড। সো এখন একটা জিনিস চিন্তা করো, যেটা বলা হইতেছে যে এই সরলরেখাটি এদের ছেদবিন্দু দিয়ে যাচ্ছে, একটা ইনফরমেশন। আরেকটা বলছি কি আরো একটা থার্ড আরেকটা সরলরেখা দিতে যার সমান্তরাল। আচ্ছা যদি এই সরলরেখাটি তাদের ছেদবিন্দু কত পাইলাম, ছেদবিন্দু পাইলাম আমরা হচ্ছে 2,3। যদি এটা এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে বলো তো ছেদবিন্দুটা যদি আমি এই আননোন সরলরেখার মধ্যে বসে তাহলে স্যাটিসফাই করবে কিনা? তাহলে অবশ্যই স্যাটিসফাই করবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে, ঠিক আছে। ছেদবিন্দু কমার 2,3, তাহলে আমরা যেটা বলতেছি, আমি যেটা জিনিসটা গ্রাফিক্যালি একটু দেখাই, এখানে দুইটা সরলরেখা আছে, সেই দুইটা সরলরেখার ছেদবিন্দু তো এইটা, এই ছেদবিন্দু দিয়ে আরেকটা তৃতীয় একটা সরলরেখা যাচ্ছে। এই সরলরেখাটা কত, এই সরলরেখার ইকুয়েশনই হচ্ছে কত, x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1, যেখানে a আর b এর মান আমি জানি না। আবার বলা হয়েছে যে এই সরলরেখাটা ধরো আরেকটা সরলরেখা কনসিডার করতেছে এই পাশে, এই সরলরেখাটা কত ইকুয়েশন, এটা হচ্ছে 4x প্লাস 3y, যে এই সরলরেখার ইকুয়েশন হচ্ছে কত 4x প্লাস 3y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা সমান্তরাল। দেখো তো
4x প্লাস 3y সমান্তরাল না আমাদের x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 1। সো এটা সমান্তরাল হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। সো এমন একটা সিনারিও এবং আমার যেখানে a আর b এর মান বের করতে হবে। সো আমরা এই ছেদবিন্দুর মান কত পেলাম? ছেদবিন্দুর মান পাইছি 2,3। সো বুঝতেই পারছো যে 2,3 x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1 এই সরলরেখার মধ্যে একটা বিন্দু। তাহলে 2,3 এই সরলরেখার মধ্যে বসায় দিলে আমি a আর b এর একটা সম্পর্ক পাবো। সো আমার টার্গেট হচ্ছে সেই সম্পর্কটা বের করা। সো x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 1। তো এখানে x এর জায়গায় বসাই দিব 2 আর y এর জায়গায় বসাই দিব 3। সো বসাই দিই x এর জায়গায় 2 আর y এর জায়গায় কত 3। সো এই একটা সম্পর্ক পাইলাম না, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। সো এখন a আর b এর মান বের করার জন্য আমার আরো একটা ইকুয়েশন লাগবে, কারণ দুইটা অজানা রাশি, দুইটা ইকুয়েশন লাগবে মিনিমাম, নাহলে সলভ করতে পারবো না। ঠিক আছে, আরেকটা সমীকরণ আমি কিভাবে পাবো জানো? সেটার ইনফরমেশন দেওয়া আছে। 4x প্লাস 3y মাইনাস 6 এর সাথে সমান্তরাল বলছে না, দেখো তো 4x প্লাস 3y মাইনাস 6 এর সাথে বলছে আমার যে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 1 সেটা হচ্ছে সমান্তরাল। সো এখান থেকে আমরা চাইলে আরেকটা ইকুয়েশন জেনারেট করতে পারি। কিভাবে? তাহলে 4x প্লাস 3y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এইটার x এর সহগ আর এইটার x এর সহগ হচ্ছে 1/a, তাদের অনুপাত, এইটার y এর সহগ হচ্ছে 3, এটার y এর সহগ হচ্ছে 1/b, তাদের অনুপাত কিন্তু সমান হবে। সুতরাং আমি চাইলে এইভাবে লিখতে পারি 4 ডিভাইডেড বাই কত লিখতে পারি, এটা কি ছিল জানি, 4 ডিভাইডেড বাই 1/a, আর আরেকটা লিখতে পারি ওইখানে কত ছিল 3 ডিভাইডেড বাই 1/b। একটু মিলিয়ে দেখো তো ঠিক লিখছি কিনা। হ্যাঁ, 4 ডিভাইডেড বাই, এটা ছিল আমার ইকুয়েশন। তো 3y আর এখানে কত ছিল, সো দেখো এটার x এর সাথে আছে 1/a, এটার x এর সাথে y এর সাথে আছে 1/b, তাহলে এটার x এর সাথে 4, এটা y এর সাথে 3। 4 ডিভাইডেড বাই 1/a, 3 ডিভাইডেড বাই 1/b, তাহলে এরাও সমান হবে। সো এটা যদি সমান হয় তাহলে দেখি আমি a আর b এর মাঝখানে কি সম্পর্ক বের করতে পারি। সো এটা সমান হলে পরের লাইনে লেখা যায় এই 1/a টাকে যদি উল্টে দেই ওই পাশে চলে গেলে কি আসবে, 4a হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 3b। এখন কথা হচ্ছে তাহলে a ইজ ইকুয়াল টু কত, a ইজ ইকুয়াল টু হচ্ছে 3b ডিভাইডেড বাই 4, তাহলে এটা আমার 2 নম্বর ইকুয়েশন। এখন 2 নম্বর ইকুয়েশন থেকে a ইজ ইকুয়াল টু 3b ডিভাইডেড বাই 4 আমি চাইলে 1 নম্বর ইকুয়েশনে যদি বসায় দিই তাইলে কিন্তু আমি a আর b এর মান পেয়ে যাব। তো 1 নম্বর ইকুয়েশনটা আমি আবার লিখি, 1 নম্বর ইকুয়েশনটা কি আছে দেখো তো, 2 ডিভাইডেড বাই a প্লাস 3 ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 1। সো এখানে আমি a এর জায়গায় কত বসাবো, b এর মানটা বসায় দিব। সো 2 ডিভাইডেড বাই a প্লাস 3 ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 1। সো এখানে a এর জায়গায় কত বসাবো, a এর জায়গায় 3b ডিভাইডেড বাই 4 বসাবো। সো a এর জায়গায় 3b ডিভাইডেড বাই 4 বসাই, তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আমার মানটা পেয়ে যাব 3b ডিভাইডেড বাই কত 4। সো এখান থেকে ক্যালকুলেট করলে কি আসবে, সো 4টা উপরে চলে যাবে 8, আর নিচে হচ্ছে 3b প্লাস 3 ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 1। সো লসাগু যদি করি, লসাগু করলে 3b আসবে, 3b আর এখানে আসবে কত 8, আর এখানে আসবে হচ্ছে 9 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, সো আমরা যদি পরে গুণ করি তাহলে কি থাকে, আলটিমেটলি 17 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু হচ্ছে b। দেখো তো b ইজ ইকুয়াল টু, আমি bটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 17 ডিভাইডেড বাই 3 থাকে না, আর b ইজ ইকুয়াল টু যদি 17 ডিভাইডেড বাই 3 হয়, আবার 2 নম্বর ইকুয়েশন আমরা কি জানি, a ইজ ইকুয়াল টু 3b ডিভাইডেড বাই 4। আমরা আবার জানি a ইজ ইকুয়াল টু 3b ডিভাইডেড বাই 4, তাহলে b এর মান কত বসাই দেব, 17 ডিভাইডেড বাই 3 বসাই দিই, 3/4 ইনটু b এর মান কত 17 ডিভাইডেড বাই 3। সো কাটাকাটি করলে আলটিমেটলি আসবে 17 ডিভাইডেড বাই 4 হচ্ছে আমার a এর মান। ঠিক আছে, তাহলে a এর মানও জানি b এর মানও জানি, তাহলে আমার ইকুয়েশন কি হবে, x ডিভাইডেড বাই a মানে কত, a মানে হচ্ছে 17 ডিভাইডেড বাই 4 যোগ y ডিভাইডেড বাই b এর মান কত 17 ডিভাইডেড বাই 3, উল্টে দিকে কি আসবে 4x ডিভাইডেড বাই 17 প্লাস 3y ডিভাইডেড বাই 17 ইজ ইকুয়াল টু 1। 17 দিয়ে সবাইকে গুণ করে দেই, তাহলে আসবে 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে 17। সো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। সো সরলরেখার সমীকরণটা কেমন ছিল দেখো তো, সো এটা ছিল x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 1, যেখানে a আর b এর মান আমার অজানা ছিল, কিন্তু সেটা বের করে যদি দুইটা ইনফরমেশন দেওয়া হয়েছে, একটা বলা হয়েছে যে দুইটা ইকুয়েশন দিয়ে বলছে যে কি দুইটা সরলরেখার সমীকরণ যাদের ছেদবিন্দু দিয়ে এসে যাবে। তো ছেদবিন্দু বের করছি, ছেদবিন্দু আমার অজানা সরলরেখার সমীকরণের মধ্যে বসাই দিছি, বসাই দিয়ে আমি a আর b এর একটা সম্পর্ক পাইছি। তারপরে আবার বলা হয়েছে যে এটা আরেকটা ইকুয়েশন দিতে সরলরেখা যার সমান্তরাল। সো ওইটার সাথে আমরা কি করলাম, x এর ডিরেকশন রেশিও আর y এর ডিরেকশন রেশিও, অর্থাৎ x এর সহগ আর y এর সহগগুলোকে কম্পেয়ার করলাম, সেখান থেকে a আর b এর আরেকটা সম্পর্ক পাইছি। দুইটা সম্পর্ককে আমরা কি করলাম, প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করলাম, a আর b এর মান পেয়ে গেছি। সো বলো তো সবাই এই ম্যাথটা বুঝছো কিনা? এটা কিন্তু একটু টুইস্টেড একটা ম্যাথ এবং ইম্পর্টেন্ট। বুঝছি স্যার।
ওকে, এখন আমরা আমাদের আজকে দিনের লাস্ট টপিক, সেটা হচ্ছে যে এগুলা মোটামুটি থিওরি গুলো লাস্ট ক্লাসে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে যে নির্দিষ্ট একটা বিন্দুগামী এবং একটা নির্দিষ্ট সরলরেখার সাথে লম্ব এমন সরলরেখার সমীকরণ কি হবে, ঠিক আছে? তো তোমাদের হয়তো মনে আছে যে লম্ব সরলরেখা থাকলে কি হয়, যদি আমার সরলরেখার ইকুয়েশন যদি ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে তার লম্ব সরলরেখার ইকুয়েশন কেমন হয় জানো? তার লম্ব সরলরেখার ইকুয়েশন হয় এই y এর সহগ যায় x এর কাছে, x এর সহগ আসে y এর কাছে, তার মানে আসবে bx আর ay, আর মাঝখানে প্লাস হয়ে যাবে মাইনাস bx মাইনাস ay, আর c টা চেঞ্জ হয়ে যাবে, কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমরা ধরো k দিলাম, k ইজ ইকুয়াল টু 0। এখন যদি এমন বলা থাকে যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 সরলরেখার সাথে লম্ব এবং ধরো আলফা কমা বিটা বিন্দুগামী, তখন আমাদের ইকুয়েশন কি হবে? তখন আমাদের ইকুয়েশন হয়ে যাবে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 লম্ব রেখার সমীকরণ হবে bx মাইনাস ay ইজ ইকুয়াল টু b ইন্টু x এর জায়গায় আলফা বসায় দাও মাইনাস a ইন্টু y এর জায়গায় বিটা বসায় দাও। সো এক লাইনে আমাদের লম্ব সরলরেখার সমীকরণ কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কোন একটা সরলরেখার লম্ব এবং নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে যাচ্ছে, সেটা সমীকরণ হচ্ছে এইভাবে বের করতে পারবে। এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখাইছি। সো আমরা এখন প্রথমে একটা ম্যাথ করার চেষ্টা করি, তোমরা এটা করো, তারপরে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ এখান থেকে আমি করে দিব, ঠিক আছে? সো প্রথমে তোমরা এটা করো, 2,5 বিন্দু দিয়ে যাবে এবং 3x প্লাস 12y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 এইটার সাথে লম্ব, এটার সাথে লম্ব রেখার সমীকরণ বের করো। ওই যে উপরে কিন্তু ফর্মুলা দেওয়া আছে, দেখো ফর্মুলা দেখে থেকে এখানে হচ্ছে এই 2 হচ্ছে আমার আলফা আর 5 হচ্ছে আমার কি বিটা। সো আমরা বিন্দুও জানি, আবার হচ্ছে সরলরেখার সমীকরণটাও জানি, তার লম্ব রেখার সমীকরণ খুব সহজেই বের করতে পারবো, ঠিক আছে? তো এটা সবাই একটু করো, করে আমাকে জানো যে লম্ব রেখার সমীকরণ কত আসলো। সো এরপরে আমি দুইটা ম্যাথ করাবো এখান থেকে, খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ, মানে প্রিভিয়াস বিভিন্ন অ্যাডমিশনে আসছে, বিভিন্ন এতে আসছে। তো ওগুলা করলে তো তোমরা খুব ভালো একটা আইডিয়া পাবা যে লম্ব রেখার সমীকরণ আর সমান্তরাল সরলরেখার সমীকরণ থেকে টুইস্টেড ম্যাথ কিরকম হতে পারে। আর নেক্সট ক্লাসে আমরা বাকি টুক করলে আমাদের চ্যাপ্টারটা শেষ, ঠিক আছে? তারপর জাস্ট আমাদের আর একটা চ্যাপ্টার বাকি থাকবে, এরপর কিন্তু এক্সাম হবে সরলরেখার উপর। তো সরলরেখা তোমাদের শেষ হয়ে গেলে তোমাদের আর আসলে সৃজনশীল নিয়ে কোনো টেনশনই নেই, জাস্ট এমসিকিউর জন্য বাকি চ্যাপ্টার সবগুলো আমার আস্তে আস্তে শেষ করতে হবে আর কি। সৃজনশীল তোমরা ইজিলি 6 সেট কমন পাবো, 8টা সৃজনশীলের মধ্যে অ্যান্সার করতে হবে 5টা, ঠিক আছে? জাস্ট সরলরেখাটা শেষ করাই আমার টার্গেট। সরলরেখা শেষ হয়ে গেলে আমাদের আরো টেনশন কমে যাবে এমসিকিউর জন্য, তারপর আমরা বাকি চ্যাপ্টার গুলো স্টেপ বাই স্টেপ শেষ করবো। ভাইয়া এক্সামের কথাটা যেটা হাসতে হাসতে বললেন, 4x হ্যাঁ, কি 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 minus y minus 15 equal to 0. জোস লাগে। হ্যাঁ কি আজমাইন বলো আরেকবার। ওই যে আপনি এক্সামের হ্যালো, কথা বললেন না, হাসতে হাসতে বললেন, অনেক ভালো লাগলো। ও এক্সামের কথা ভালো লাগছে? ওর কি এক্সাম দিতে ভালো লাগে নাকি? না, তুমি তো এক্সাম এক্সামে দিতে কার ভালো? তুমি তো এক্সামে ভালোই নাম্বার পাবো, তোমার টেনশন কি? ভালোই তো করো। আচ্ছা, কত আসছে অ্যানসারটা কত বলো? এক্সামটা কবে হবে? 4x minus এক্সাম আপাতত হ্যাঁ বলো 2x মাইনাস equal to 0. এই কেউ কি কিছু শুনছো? আমি কিছু শুনি নাই, কথা কেটে রাখছো না। আমিও শুনি নাই। minus আচ্ছা, অন্য কারো অ্যানসার আসছে? সেম অ্যানসারটা আসলে আমার সাথে শেয়ার করো। 4x minus y minus 3 equal to 0. 4x মাইনাস y minus 3. y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, এক্সাম কবে হবে? ঠিক আছে, এক্সাম আসলে কবে হবে আমি নিজেও জানি না, বাট এক্সাম আরো ধরো আমার এখন আরো এখানে আর একটা চ্যাপ্টার বাকি আছে, পরে 3.7 এর উপর একটা বাকি আছে, একটা রিভিউ ক্লাস, তো টোটাল আরো 4টা ক্লাস। তোমরা বলতে পারো আরো 20 দিন, 15 থেকে 20 দিন পরে হয়তো এক্সাম হবে। তো তোমাদের হাতে ভালো পরিমাণ সময় আছে। আর ধরো আমি 3.1 থেকে 3.4 পর্যন্ত তো একদম শুরুতেই শেষ করছিলাম। সো ওগুলা খুবই সহজ চ্যাপ্টার, ওগুলা দিনে একটা মানে খুব সহজে রিভিউ করতে পারবা, রিভাইজ দিতে পারবা। আর 3.5 থেকে তো আমি খুব স্লোলি আগাইতেছি। সো এগুলা যারা ক্লাসগুলো করছো খুব বেশি প্রবলেম হবে না। আর এইবারে যে কোশ্চেনটা হবে এটা আমি একদম বোর্ড স্ট্যান্ডার্ড দিব। তোমরা ইভেন ক্যালকুলাস কোশ্চেনও দেখছো যে আমি এমসিকিউ পার্টটা অনেক বেশি ইজি করছিলাম, এমসিকিউ পার্টটা স্পেশালি আমি অনেক বেশি ইজি করছিলাম। আমি এইবার এমসিকিউ রিটেন দুইটাই একদম বোর্ডে আসা প্রবলেমগুলোই দিব। আমি কোনো ধরনের অ্যাডমিশন কোনো প্রবলেমে যাব না,
একদম বোর্ড স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন করবো, তো তোমাদের ভয় পাওয়ার আসলে কোনো কারণ নাই। আরো হাতে অনেক সময়ও আছে, 20 দিন সময় পাবো আরো, মানে আমাদের টোটাল সিলেবাস শেষ করতে করতে আর কি। ঠিক আছে, সো এই ম্যাথটা ধরে নিলাম সবারই হয়েছে। আমরা পরের দুইটা ম্যাথ করব, এটাতে যাই। কি বলছে, একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করতে বলছে যেটা 4, আচ্ছা সো সেম আর একটা প্রবলেম চলে আসছে, এটা অনেকবার বোর্ডে আসছে, তো এটা আমি করি। 4, -3 বিন্দুগামী এবং বলছে কি 2x + 11y - 2 = 0 এইটার উপর লম্ব। তো এই সরলরেখার উপর লম্ব এবং 4, -3 বিন্দুগামী। তো খুব সহজেই আমরা এটা করতে পারবো কিভাবে। সো 2x + 11y - 2 = 0 এটা লম্ব রেখা সমীকরণ কি হবে, 11x - 2y = 11 * x এর জায়গায় 4 বসাও -2 * y এর জায়গায় -3 বসাও। তো কত আসতেছে, 11x - 2y = 4 11 44 যোগ 6 মানে 50। সো 11x - 2y - 50 = 0। তো আমাদের অ্যান্সার চলে আসলো। এটা অনেকবার বোর্ডে আসছে, তার মানে 4 মার্কস কতটা ইজিলি পাওয়া যাচ্ছে যদি কোশ্চেন সহজ করে সরলরেখা থেকে। ঠিক আছে, তো এটা তো বুঝতেই পারছো। তো এখন আমরা মোটামুটি লম্ব রেখা সমীকরণ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপটা করি। এটা অনেকগুলা বোর্ডে আসছে, ইভেন অ্যাডমিশনও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আসছে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে এ বি আর এসি সমীকরণ দেওয়া আছে, বলছে ওকে। তো আমি জিনিসটাকে গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি। দেখো এ বি আর এসি, এটা হচ্ছে আমার এ বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে আমার এ বি, এটা হচ্ছে আমার এসি। এ বিন্দু থেকে আমি একটা লম্ব টানবো, ঠিক আছে, এটাকে বলতেছে তারা এপি। ওকে, আমার মানে একটু ভুল হয়েছে চিত্রটা, আমি একটু এভাবে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এসি। সো দেখতেই পাইতেছে এখানে একটা এ একটা বিন্দু, যে বিন্দুর স্থানাঙ্ক আমাকে বলা হয়নি, বাট এবি সরলরেখা সমীকরণ আমাকে বলা হয়েছে। এবি সরলরেখা সমীকরণ কত, এবি সরলরেখা সমীকরণ হচ্ছে y - 2x, অথবা আমরা এইভাবে লিখি, জেনারেল ফর্মেটে লিখি 2x - y + 1 = 0। আর এসি সরলরেখা সমীকরণ কত, এসি সরলরেখা সমীকরণ হচ্ছে 4x - y - 1 = 0। দেখো কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। কোশ্চেনে বলছে এপি সরলরেখার সমীকরণ বের করতে। এপি এপি যে রেখাটা দেখতেছো, এপি সরলরেখার সমীকরণ বের করতে বলছে, এবং এটা বলা হয়েছে যে এপি হচ্ছে এবি সরলরেখার উপর লম্ব। তাহলে এবি সরলরেখার লম্ব সরলরেখা, ঠিক আছে। এখন আমরা লম্ব সরলরেখার সমীকরণ কিন্তু খুব সহজেই বের করতে পারবো যদি আমাদের এটা জানা থাকে যে এবি সরলরেখার সমীকরণ, দেখো আমার কাছে জানা আছে, তাহলে এবি সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ বের করতে পারবো। কিন্তু আমাদের একটা ইনফরমেশন এখনো কম আছে, সেটা হচ্ছে কোন বিন্দু দিয়ে যাচ্ছে আমার এপি সরলরেখাটা, কোন বিন্দু দিয়ে যাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এপি সরলরেখাটা কিন্তু এ বিন্দু দিয়ে যাচ্ছে, এ বিন্দু দিয়ে পাস করছে, ঠিক আছে। যদি আমি এ বিন্দুটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার কি হয়ে যাবে, এপি সরলরেখার সমীকরণ আমি বের করতে পারবো, কারণ এবি সরলরেখা লম্ব সরলরেখা। তাহলে এবি সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণটা লিখবো, সেটা কোন বিন্দু দিয়ে পাস করবে, সেটা এ বিন্দু দিয়ে পাস করবে। এখন এ বিন্দুর ভুজ এক্স আর ওয়াই, এ বিন্দুর ভুজ আর কোটি আমি জানি না, এখন এ বিন্দুর ভুজ আর কোটি বের করতে হবে। মজার ব্যাপার হচ্ছে এই বিন্দুর ভুজ আর কোটি কিন্তু বের করা খুব বেশি কঠিন হবে না, কারণ এ বিন্দুটা হচ্ছে এ বি আর এসি এর ছেদবিন্দু, এ বি আর এসি এর ছেদবিন্দু, ঠিক আছে। তার মানে এ বি সরলরেখা আর এসি সরলরেখাকে যদি তুমি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো তাহলে তুমি এ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পেয়ে যাবা। আর এ বিন্দুর স্থানাঙ্ক যদি তুমি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি এপি সরলরেখার সমীকরণ বের করতে পারবা, ঠিক আছে। এপি সরলরেখার সমীকরণও বের করতে পারবা। আর এপি সরলরেখাটা হচ্ছে এবি সরলরেখার উপর লম্ব। সো এবি সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ বের করতে হলে কি করতে হবে, জাস্ট একটা বিন্দু জানা লাগবে, যেই বিন্দু দিয়ে এবি সরলরেখা লম্ব সরলরেখাটা পাস করতেছে। তার মানে এপি সরলরেখাটা এ বিন্দু দিয়ে পাস করতেছে। এখন জাস্ট আমার এ বিন্দুটা জানা লাগবে। এ বিন্দু জানার জন্য তোমরা কি করবা, এবি সরলরেখার ইকুয়েশন দিয়ে রাখছি 2x - y + 1 = 0, এবং এসি সরলরেখার ইকুয়েশনও দিয়ে রাখছি 4x - y - 1 = 0। সো এই দুইটা সরলরেখার সমীকরণকে তোমরা সলভ করো, বজ্রগুণন পদ্ধতিতে করো। করার পরে আমাকে ভুজ আর কোটিটা বলো, যে এই বিন্দুর ভুজ আর কোটি কত। সো সেটা কইলে আমাদের অ্যান্সার আসলে শেষ, এবং এটা আজকে দিনের লাস্ট ম্যাথ বলতে পারো। তো একটু দ্রুত আমাকে ভুজ আর কোটিটা বলো, যে এ বিন্দুর ভুজ কত, এ বিন্দুর কোটি কত।
যেখানে আমি মার্ক করে রাখছি এবি সরলরেখা এসি সরলরেখা দেওয়া আছে, তো তাদের ছেদবিন্দুটা তোমরা বের করবা। তো এই বিন্দুর ভুজার কোটিটা বইলো। স্যার x equal to 2 y equal to 3। সো 2,3 আসতেছে আমার এই বিন্দুর ভুজার কোটি। সবার কি সেমই আসছে? 2,3 আসছে? বাকি সবার কি সেম আসছে? সবাই করুক, তারপর আমরা পরের স্টেপে যাই। তাহলে এটা করছো, সলভ করছো? করতেছি। আজবাইনের কত আসছে ছেদবিন্দু? এক্সাম কবে? এক্সাম দেরি আছে, আরো ধরো 20-25 দিন, ভালো পরিমাণ সময় আছে এখনো। এই চ্যাপ্টার নিয়ে আর কয়টা ক্লাস হবে? এই চ্যাপ্টার নিয়ে আরো 3-4টা। এই যেমন 3.6 এর পর আর একটা চ্যাপ্টার বাকি থাকবে 3.7, তো 3.6 আর একটা ক্লাসে হবে, আর 3.7 অথবা আরো 2টা বা 3টা। তো এরপরে হচ্ছে আমাদের একটা রিভিউ ক্লাস হতে পারে, শেষ। স্যার x equal to 1 মোটামুটি x is equal to 1 হবে। জি স্যার। আর y is equal to 3, x is equal to 1 আর y is equal to 3। আচ্ছা সবার কি সেম আসছে কিনা বলো, খাদেজা বলো সেম আসছে? না, আদিব তোমার কত আসছে? ভুল করছি মনে হয়। ওকে, তো আমি নিজে একটু দেখি এটা কত আসে। সো 2x minus y plus 1 is equal to 0, আরেকটা আসতেছে 4x minus y minus 1 is equal to 0। তো এদের মধ্যে আমরা বদলগুণ করি, x যখন নিব তার মানে আসবে হচ্ছে 1 plus 1, আর y যখন নিব তখন আসবে হচ্ছে 4 plus 2, আর 1 যখন নিব তখন আসবে হচ্ছে minus 2 plus 4 minus 2 plus 4। ঠিক আছে, সো x by 2 y by 6 আর হচ্ছে 1 divided by 2। সো x is equal to আসবে হচ্ছে 1 আর y is equal to আসবে হচ্ছে 3। x is equal to 1 আর y is equal to 3 আসে। ওকে, সো দেখো তো আমরা এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছি। এই বিন্দুর স্থানাঙ্ক কত? x is equal to 1 আর y is equal to 3। এখন বলো তো এবি সরলরেখা এপি সরলরেখা সমীকরণও কিন্তু আমরা চাইলে বের করতে পারবো। দেখো কিভাবে করি। প্রথম কথা হচ্ছে এপি কি? এপি হচ্ছে এবি এর সাথে লম্ব। এপি লম্ব এবি, ঠিক আছে? তাহলে এবি সরলরেখা সমীকরণ কত? এবি সরলরেখা সমীকরণ হচ্ছে, এবং এরা দুইজনই এ বিন্দুগামী। এ বিন্দু মানে কত? এ বিন্দু মানে হচ্ছে 1,3 বিন্দুগামী। সো এখন আমি খুব সহজে কিন্তু এপি বের করতে পারবো। তো এপি কত আসবে? এবি সমীকরণ কত? এবি হচ্ছে 2x minus y plus 1 is equal to 0। সুতরাং এইটা হচ্ছে এবি এর সমীকরণ। সুতরাং এপি এর সমীকরণ কত হবে? সো এটা হয়ে যাবে মাইনাস এক্স, এই মাইনাস 1টা এক্স এর কাছে আসবে আর 2টা ওয়াই এর কাছে যাবে, আর মাঝখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো মাঝখানে চিহ্ন আসবে প্লাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর জায়গায় কত বসবে? এক্স এর জায়গায় বসবে 1 প্লাস 2 ইন্টু ওয়াই এর জায়গায় কত বসবে? ওয়াই এর জায়গায় বসবে 3। তো এই হয়ে গেল আমাদের ইকুয়েশন। তাহলে কত আসবে? 2y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 6 minus 1। সুতরাং পরের লাইনে লিখতে পারি 2y minus x minus 5 is equal to 0। সো এটাই হচ্ছে আমাদের এপি এর সমীকরণ, এপি। আর এপি ছিল এবি এর সাথে লম্ব। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো এই প্রবলেমটা সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো?
জি ভাইয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, ঠিক আছে? তো এটা বুঝতে পারলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করব, ঠিক আছে? তো এখন থেকে আমরা ক্লাস খুব শর্ট করব, তো তোমাদের আসলে ওরকম প্রেশার হবে না তোমাদের উপর, ইনশাআল্লাহ। তো আজকে এখানে শেষ করতেছি, তো ভালো থেকো সবাই। আসসালাম।